আমরা এই সরকার চাই নাই, যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার 500 টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছি, আর এই সরকার এসে এখন 3000 টন ইলিশ দিবে। এই জন্য আমরা এত কষ্ট করি নাই। আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? অতএব এই জায়গাটায় আমি 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। কেউ যদি মনে করেন যে ভারতকে ইলিশ দিয়া আর ভারতের সাথে সুসম্পর্ক রাখা তারপরে বিএনপি আর আওয়ামী লীগের সরাই দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন আর আপনাদের সাথে কুতুকুতু করব, এটা মনে করার কোনো কারণ নাই। হইতে পারে ভেজাল লাগাইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, কিন্তু আপনারা থাকতে পারবেন না। ওইটা মাথায় রেখে তারপরে রাষ্ট্র পরিচালনা করতে খুব সাবধানী হওয়া উচিত। আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নাই। আমরা চাই আপনি সফল হন। আমি নিজে বলেছি যদি প্রয়োজন হয় 2-3 বছর থাকতে হয় থাকেন, কোনো সমস্যা নাই। তাও দেশটা আমার মনে হইতে হবে যে ভালো দিকে যাচ্ছে, ভালো কিছু হচ্ছে। সেটা এখন পর্যন্ত হচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই। মানে এখনো আওয়ামী পুনর্বাসনের চলছে, বিএনপি জামাতকে ঠেকানোর চেষ্টা চলছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মাহমুদ ভাই, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। শেষ মন্তব্য, অনেক কথা বলে ফেলেছি, শুধু এটাই বলবো যে এই সরকার দয়া করে আপনারা গতিশীল হন, দয়া করে আপনাদের সমন্বয়হীনতা থেকে মুক্ত হন এবং ভারতের ব্যাপারে একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করুন। আপনাদের মানে উপদেষ্টারা যদি নাকি মানে কাজ করার বাদ দিয়ে যদি মানে কিছু কিছু উপদেষ্টা, আমি একজনের নাম আজকে এখনো পর্যন্ত কাউকে নিয়ে এই প্রথম বোধহয় কথা বলেছি, ভবিষ্যতে সরাসরি বলার সেই ক্ষেত্র প্রস্তুত মানে তৈরি করেন না, আমি মনে করি তাদের খুব সমস্যা হবে। এই জায়গাগুলি সরকারের চিন্তা করা উচিত। সরকার এখন বিভিন্নভাবে চেষ্টা করছে যে রাজনীতি মুক্ত করার জন্য। যেমন 2 দিন ধরে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের সভাপতিকে পাওয়া গেছে, যিনি এতদিন ধরে গোপনে এখানে সভাপতি ছিল, এখন তিনি ওপেন হয়েছেন। তো সমস্যা কি? শিবির কি আপনাদের জন্য অপকারী কিছু ছিল নাকি? শিবির কি আপনার ক্ষতি করেছে নাকি? শিবির আজকে যেই ছাত্র আন্দোলন হয়েছে, খুঁজা দেখেন শিবিরের কতজন সেখানে জীবন দিয়েছে। তো আপনি শিবির করতে তো সমস্যা কি? আবার অনেকে বলছে এটা নাকি মুনাফিকি করেছে শিবির। মুনাফিকি না, এটা কৌশলী হয়েছিল শিবির, তাই সে তার পরিচয় গোপন করেছে এবং সেখানে সে রাজনীতি করছে। আমি মনে করি শিবির এবং ছাত্রদল 2 দলের সহ অবস্থান প্রয়োজন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি সরকারি যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে এই যে আর কোনো ছাত্রলীগের এই যে এজেন্টরা যারা গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে এখানে বিভিন্ন জনকে চোর সাজিয়ে তারপর হত্যা করছে, এগুলো থেকে আমি নিজে ছাত্র রাজনীতি পছন্দ করি না, কিন্তু এগুলো থেকে বাঁচানোর জন্য একটা গার্ড এখানে কাজ করা দরকার। এবং সেই গার্ড কারা হবে? সেটা শিবির ছাত্রদল তারাই হইতে পারে। এরপরে যে বিপ্লবের মাধ্যমে যে সরকার এসছে সেটা সফল হোক, একেবারে সিনসিয়ারলি চাই, আমরা প্রত্যেকে চাই, আপনি চান, আমরা 4 জনই চাই। আমি খুব ভালো করে জানি। একটা ছোট সাজেশন দেই প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবকে। আপনি বলেন, একটা তালিকা করেছে এখন পর্যন্ত যে শেখ হাসিনার আমলে গোপালগঞ্জের কতজন পুলিশে চাকরি পেয়েছিল। আপনি যে গোপালগঞ্জের সম্পর্কে গোয়েন্দা ব্যর্থতার কথা বললেন এবং ইলিয়াস খুব সঙ্গত কারণেই বলেছে যে এটা সফলতা। কারণ হচ্ছে এই যে গোপালগঞ্জের কি পরিমাণ মানুষকে চাকরি দেওয়া হয়েছিল তার কোনো তালিকা করেছে এখন পর্যন্ত এই সরকার? ঢাকা শহরে নাকি প্রত্যেকটা ওসি গোপালগঞ্জের ছিল। এতগুলো ওসি, গোপালগঞ্জের জনসংখ্যা কত রে ভাই? বাংলাদেশের জনসংখ্যা একটা ছোট্ট ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, সেটার এতগুলো অফিসার এত বড় বড় পদে কিভাবে ছিল আমার? তাহলে তার তালিকা কোথায়? জনগণকে জানিয়েছে হোম মিনিস্ট্রি এখন পর্যন্ত এই সরকার যে শেখ হাসিনার আমলে 16 বছরে গোপালগঞ্জের এতজন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, এতগুলো গোপালগঞ্জের অফিসার বড় পোস্টে ছিল এবং তারা এখন কোথায় আছে আমাদেরকে জানিয়েছে? এটা আমরা শুধু জানি গোপালগঞ্জের 2-1 জন ক্রিমিনাল পালিয়ে আছে, যেমন যেটা ছিল এসবির যে চিফ ছিল সে পালিয়ে আছে, মনিরুল পালিয়ে গেছে। তারপরে গোপালগঞ্জের ছিল বেনজির, দেশ থেকে পালিয়ে গেছে, এবং আরো 2-1 জন গোপালগঞ্জের অফিসার তারা পালিয়ে আছে। কিন্তু গোপালগঞ্জের তো অসংখ্য অফিসার রে ভাই। আপনি যদি এসআই থেকে শুরু করে আইজি পর্যন্ত সব পোস্টগুলোর মধ্যে গোপালগঞ্জের সংখ্যা দেখলে আপনি ঘাবড়ে যাবেন যে এক ডিস্ট্রিক্টের এতগুলো লোক কিভাবে চাকরি পেতে পারে। এবং মাহমুদ ভাই, যে কদিন আগে যে আনসার বিদ্রোহের যে চেষ্টা হলো, এখানে দেখা গেল যে 15,000 না কত হাজার শুধু গোপালগঞ্জেরই নিয়োগ পেয়েছে আনসার। এবং আরেকটা যদি দেখেন, আনসারটা পুরো ঘিরে রাখলো, আনসারের ডিজি তাদের জন্য তদবির করলো। যখনই আনসার মাইক খেয়ে চলে গেল তখন বলেছেন না, এরা কেউ আনসার ছিল না। আসলে কারা ছিল এরা? মাহমুদ ভাই আপনার ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের আপন ভাই জানি আমি তো, সেটা তো জানি, আমাদের সবার কাছেই তো তথ্য আছে এগুলো। কিন্তু আমার কথা হলো 15 দিন দীর্ঘ 45 দিন দীর্ঘ সময় এই সরকার প্রায় 1.5 মাস আজকে ক্ষমতায়। 1.5 মাস লাগে নাকি এটা বের করতে? পুলিশে কতজন গোপালগঞ্জে এবং কতজনকে অন্যায় ভাবে চাকরি দেওয়া হয়েছে এটা বের করতে 1.5 মাস লাগে? আরে ভাই, আমরা সরকারে ছিলাম না, আমাদের শেখান আপনারা যে কতদিন লাগে এটা বের করতে? তাহলে আজ পর্যন্ত সেটা করবার জন্য। আচ্ছা, আরেকটা দেখেন,
যেটা কে একজন বলেছে, হয় ইলিয়াস নাইলে মিনার বলেছে যে ইলিয়াসই বোধহয় বললো যে ঢাকা শহরে নদীগুলো উদ্ধার করা হচ্ছে না এখনো। আপনি দেখেন প্রত্যেক সরকারের আমলে এই ধরনের সরকার যখন হয়েছে আমরা দেখেছি একটা শ্বেতপত্র বের করবার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। আপনি এখন পর্যন্ত শুনেছেন কোন মন্ত্রণালয়ে একটা শ্বেতপত্রের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এটা বোঝে তো। আমার তো প্রথম সব থেকে বেশি অত্যাচার কারা করেছে বলেন আমাকে? এই যে একটা দানবীয় সরকার ছিল, সব থেকে বেশি অত্যাচার করেছে তো পুলিশ। তাহলে পুলিশের উপরে তো একটা শ্বেতপত্র হইতেই হবে। এখন পর্যন্ত এই শব্দটাও তো আমি শুনি নাই কোন মন্ত্রীর মুখে, শুনেছেন আপনারা? তারপরে সব থেকে বেশি চুরি কোথায় হয়েছে? বিদ্যুৎ বিভাগে। বিদ্যুতের মাধ্যমে সব থেকে বেশি লুটপাট করা হয়েছে। তাহলে আমরা কি শেখ হাসিনার বা এই যে ছেলেরা জীবন দিল, কি অসাধারণ বীরত্বের মাধ্যমে এই বিপ্লব তারা সংগঠিত করেছে, কি ইমানের শক্তি তারা দেখিয়েছে, অবিশ্বাস্য। এই জীবন দিয়ে আজকেই তো দেখলাম প্রায় ১,৫০০ জন শহীদ হয়েছে, ১,৫০০, ১৪০০ কতজন শহীদ হয়েছে, আহত হয়েছে হয়তো আরো ১৫,০০০, 10 গুণ যদি আমরা ধরি। এরকম জীবন দিয়ে যে সরকার আসলো, সেই সম্ভব হচ্ছে গোপালগঞ্জের কারা কারা নিয়োগ প্রাপ্ত হয়েছে, কোন কোন অফিসার কিভাবে নিয়োগ হয়েছে, তার একটা সম্পূর্ণ তালিকা জনগণকে জানাতে হবে। এটা হচ্ছে ইমিডিয়েটলি হোম মিনিস্ট্রির দায়িত্ব নেওয়া উচিত, এই দায়িত্ব। ৩ নম্বর, ফরেন মিনিস্টার যেটা করা উচিত, যে দানব শেখ হাসিনার কন্যাকে, এটা বোধহয় আমি আজকে দিয়ে বোধহয় ৫-৬ বার আপনার অনুষ্ঠানে আমি বলবো যে দানব শেখ হাসিনার কন্যাকে যে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছে, সেই নমিনেশন ইমিডিয়েটলি বাতিল করতে হবে এই সরকারকে। আরে ভাই ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি থেকে বাদ না দিল, কি দিল সেটা তো তাদের ব্যাপার। আপনারা নমিনেশন উইথড্র করেন, নমিনেশন উইথড্র করতে পারবেন না কেন? এই ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ইয়ের খতিবের চাকরি খেতে পারছেন না, আপনি বাজমুকরমের মসজিদের খতিবের চাকরি খেতে পারছেন না, আপনি হাসিনার মেয়ের নমিনেশন ক্যান্সেল করতে পারছেন না। এই সরকার কি করছে? এত একটা দুর্বল এবং সমন্বয়হীন সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? মাধ্যমে সমন্বয়হীনতা প্রমাণিত হয়েছে। আর চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আপনাদের মনে রাখতে হবে, ইট ইজ টোটালি ইন্ডিয়ান কার্ড, এবং এই ইন্ডিয়ান কার্ড ইন্ডিয়া খেলতেই থাকবে, এবং আমাদের সেনাবাহিনী লাগবে এটাকে মোকাবেলা করার জন্য। সেনাবাহিনী দায়িত্ব না দিলে আপনি পার্বত্য চট্টগ্রামে লড়াই করতে পারবেন না। এই জন্য যদি প্রয়োজন হয়, আবারও আমি বলি, ইমিডিয়েটলি বাংলাদেশের জনগণের ওই যে 18 বছরের উপরে যাদের বয়স, তাদের কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনার মনে রাখতে হবে আপনার পাশে একটা ট্রিমেন্ডাসলি হেজেমনিক কান্ট্রি আছে, যার সাথে লড়াই করে আপনার স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। লড়াই মানে শুধু অস্ত্রের লড়াই বলছি না আমি, বুদ্ধির লড়াই, প্রয়োজনে অস্ত্রের লড়াই, এবং কূটনৈতিক লড়াই, ইকোনমিক লড়াই, সর্বরকম লড়াইয়ের মাধ্যমে আপনার স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। মামুদ ভাই, আমি খুব সংক্ষিপ্ত একটা, তাহলে জাতির কাছে এই সরকারকে জবাবদিহি করতে হবে। আমাদের খুব সংক্ষিপ্ত একটা মন্তব্য, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে গণহারে সেনাবাহিনীকে, মানে লেফটেন্যান্ট থেকে শুরু করে অল কমিশনড অফিসার, বিষয়টা আপনি কিভাবে দেখেন? খুব সংক্ষেপে যদি একটু মন্তব্য করেন। মানে এটা কি দেয়া হয়েছে, এটার আমি ইমিডিয়েটলি আমি এটার কোনো নেগেটিভ দিকে আমি যেতে চাই না, আমি এটার পজিটিভ দিকে দেখতে চাই। কিন্তু সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার এখন পর্যন্ত কোথায় ব্যবহার করেছে আমি সেটা জানতে চাই। ম্যাজিস্ট্রেট পাওয়ার তো দেওয়া হয়েছে বুঝলাম, ব্যবহারটা হলো কোথায়? গোপালগঞ্জে ব্যবহার হয়েছে, গোপালগঞ্জে যে আর্মির উপরে অ্যাটাক করলো ব্যবহার হয়েছে, চট্টগ্রামে ব্যবহার হয়েছে। সুতরাং ক্ষমতা দেওয়াটা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যবহার কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে। ঘটনা হচ্ছে যে যদি ধরেন আমাদের এই আলোচনা বা আমাদের যে বক্তব্যগুলো বলা হচ্ছে, এগুলো যদি সরকার না শুনে, তাহলে এটা শুনতে আমরা বাধ্য করতে পারবো। আমরা জানি কিভাবে বাধ্য করতে হয়, আমরা সেদিকে যাবো, আরো কঠোর লাইনে যাবো। ইলিয়াস, আপনার কথা শুনি। আমি তো যাই হোক যেভাবে বলতে চেয়েছিলাম আমি ওইভাবে বলতে চাই না, কারণ আমার মনে হয় আমরা অনেক হার্শ হয়ে গিয়েছি আজকে। মিনার ভাইয়ের মতো লোক পর্যন্ত খেপে গিয়েছেন এই সরকারে। আমি বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার বললে যেটা বলি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে, মাহমুদ ভাই, মিনার ভাই, কনক সারওয়ার কিংবা আমরা কেউ আপনাদের অপছন্দ করছি না। আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন, 2-1 ব্যাপারে অনেক অবজারভেশন আছে, অনেকেরই আছে, সেটা থাকতে পারে, কিন্তু ইনক্লুডিং চিফ যিনি অ্যাডভাইজার আছেন, তিনি সহ অন্য যারা আছেন, সবাইকে আমরা পছন্দ করি। এবং আপনাদের কাছে একটা বিশাল প্রত্যাশা এই দেশের মানুষের আছে। সেই প্রত্যাশার মিনিমাম যে জায়গাগুলো, সেগুলো যদি আমরা যখন পূরণ হতে না দেখি, তখন কিন্তু আমাদের কষ্টগুলো উৎকীর্ণ হবে, এটা খুবই স্বাভাবিক। আমি যদি সবকিছু বাদ দেই, খুব সহজ একটা জিনিস, আমাদের অনেকের নামে মামলা আছে, সেই মামলাগুলো নিয়ে এখন পর্যন্ত ধরেন কেউ একজন তো কোনো একটা জায়গায় বা কোনো 1-2 মানুষকে যে আছে, দেখো তো এখানে কি, এদের ব্যাপারে মামলা টামলার বিষয়গুলো কি, বা এরা বাইরে আছে, এদের ব্যাপারে কোনো একটা বা মিনিমাম একটা কার্টিসি কোনো কিছু এখন পর্যন্ত আমি দেখিনি। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা। ইলিয়াস,
3 দিনের মাথায় রোজিনার মামলা, প্রথম আলো রোজিনার মামলা প্রস্তাব, রাইট, আর আমাকে আমার ঘাট কাটি, এবং আপনি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু না। ধরো, তুমি এটা দেখো, হ্যাঁ এবং আপনি জানেন আমি একটু add করি, আমি জাস্ট একটা ইনফরমেশন, এটা কিছু না, জি, কারণ জি। আমি যা করব কারো কাছ থেকেই কখনই কোনো ফেভার চাই নাই, কাজেই আমি আইনের মাধ্যমেই করব। আজকে আমার লয়ার আমার লিস্ট পাঠিয়েছে মামলার। ইলিয়াস, আমার মামলার সংখ্যা জানো কত? 107টা মামলা, হ্যাঁ, 107 কেসেস আমার বিরুদ্ধে, 107টা মামলা। তার মধ্যে একটা মামলায় 7 বছর সাজা হয়েছে, আর 5টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে। এই এবং- স্কুলে কোনো মামলা আছে ভাই? হ্যাঁ, কি স্কুলে? ইসকনে? ইসকন? না, ইসকনে কোনো মামলা নাই, কিন্তু 107টা মামলার আজকে পাঠিয়েছে। আমি পাঠিয়ে দেবো তোমার কাছে, আর কনকের কাছে রেকর্ডের জন্য ইমেলে পাঠিয়ে দেবো আমি পুরো লিস্ট। তো মানে এটার মানে এই না যে আমি চাচ্ছি যে এই সরকার এই মামলাগুলো দেখুক। আমি শুধু বলতে চাইলাম যে বিগত সরকার কতটা দানবীয় ছিল, যে আমার মতো একজন বৃদ্ধ মানুষের নামে 107টা মামলা। এবং আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতির বাইরের একজন মানুষ, জাস্ট সম্পাদনা করেছি পত্রিকা আর লেখালেখি করি, এই জন্য 107টা মামলা। হ্যাঁ ইলিয়াস, বলো ভাই। না মামুদ ভাই, আপনার কোনো ফেভার চাইতে হবে না, এটা সরকারের দায়িত্ব, এটা যাই হোক, ওই ব্যক্তিগত আলোচনায় না যাই, মানে এটা আমি একজন ইনফরমেশন হিসেবে দিলাম আপনাদের দুই সাংবাদিককে। ভাই আজকে বাংলাদেশে খালি 19 তারিখে আন্দোলন শুরু হয়েছে, আর 15 দিনের আন্দোলনের পরে টুপ করে একটা সরকার এসে আর পড়ে গিয়েছে, এইভাবে না। এই সরকার গত 15 বছরে বহু মানুষের আপনার নিজের শরীরের রক্ত গিয়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সো এত সহজে এই সরকারটা চলে আসছে, চোখ মুখ বন্ধ করে তারপরে কিছু বলুন। আপনার ফেভার চাওয়ার দরকার নাই তো, আপনি যদি অপরাধ করে থাকেন অপরাধের বিচার অন্তত বলুক যে ওকে এই মামলাগুলো কি অবস্থা, এটারে তাড়াতাড়ি সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো একটা আলাদা কিছু একটা করে তারপর করা। যেভাবে রোজিনার ইয়েটা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আর সাথে হ্যাঁ কই দেখি ওটা নিয়ে সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে। সেটা কোন আইনে করা হয়েছে? কোনো আইন ছিল, কোনো প্রক্রিয়া ছিল, কোনো কিছু করা হয়েছে, মানে ফলো করা হয়েছে? কিছু করা হয়নি, তারা হয়ে গেল। আমাদের ক্ষেত্রে সেটা করা হয়নি, দরকারও নেই। বাংলাদেশে আরো পারলে আরো মামলা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই সরকারটা যদি সবকিছু বাদ দিই, যে ছাত্ররা এখানে জীবন দিয়েছে তাদের কারণে তো অন্তত আপনারা এসেছেন। সেই ছাত্রদেরকে গত 2 দিন আগে বলা হলো 5 লাখ টাকা করে পরিবারকে দিবে। মানে 5 লাখ টাকা এখন বাংলাদেশে একটা মানুষের যদি সংসার চলতে দেওয়া হয়, কয়দিন সে সংসার চালাইতে পারবে? সে 5 লাখ টাকা দিয়ে সে কি করবে? মানে অন্তত যদি এরকম কিছু করা হইতো যে ওকে ঠিক আছে, তার সবার পরিবার থেকে একজনকে একটা সরকারি চাকরি দেয়া, যে পুলিশ, যে আনসার, যারা কিনা এতদিন ধরে সরকারের পক্ষে কাজ করেছে তাদেরকে সরাই। এখানে অনেক ছাত্ররা আছে এই গণ অধিকার পরিষদে, যারা 2018 সাল থেকে যারা আন্দোলন করছে, তাদের অনেককে আমি চিনি। এই 8-10 বছর তাদের কোনো চাকরি হয়নি। গত 5-6 বছরে যারা ওই আন্দোলন ছিল কারো চাকরি হয়নি, শুধু ভেরিফিকেশনে গিয়েছে, জেনেছে যে তারা ওই আন্দোলনের সাথে ছিল, দ্যাটস ইট। এটাই তাদের জন্য চাকরি না হওয়ার জন্য এনাফ, আর কোনো কিছু লাগে নাই। কথাগুলো বলছি, মানে আমি লক্ষ্য করছি যে এই সরকার কিন্তু অনেক কিছু শুনছে না, উপেক্ষা করছে, এক ধরনের ইয়েতে চলে গেছে আর কি, মানে কি বলবো, পলিটিক্যাল গভর্নমেন্টের মতো অ্যাটিটিউড। কারণ আপনি যদি দেখেন যে এখানেও যে এক চাকমা উপদেষ্টা, কি নাম যেন, চাকমা পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ছিল, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তার শপথ নেওয়ার 3 দিন আগে সতীর্থ অনুষ্ঠান করার পরেও তাকে শপথ দেওয়া হয়েছে। আমরা যা বলছি অনেক কিছুই তারা ভাবছে যে গায়ের জোরে সরাই দেবে। তো গায়ের জোর আমাদেরও আছে, আমরা জানি তোমাদেরকে কেন সাইজ করতে হয়। তো লাইনে থাকো, ইন্ডিয়ার দালালি করে বা জনগণের যে চেতনা, সেই চেতনার বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা যত মহান ব্যক্তিই হোক আর যত শক্তিশালী ব্যক্তিই হোক।